আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে পড়ছিলাম। আমরা অ্যামফিবিয়া শ্রেণীটি সম্পর্কে আলোচনা করেছি। অ্যামফিবিয়াতে আমরা দেখেছি অ্যামফিবিয়াকে আমরা উভচর প্রাণী বলেছি। অ্যামফিবিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি অ্যামফিবিয়া হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এবং আরেকটি বিষয় বলতে চাই যে অ্যামফিবিয়াকে আমরা উভচর কেন বলছি, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের লার্ভা অবস্থাটি কী করে, পানির মধ্যে বা জলজ পরিবেশে থাকে এবং হচ্ছে লার্ভা যখন পরিণত হয়, বড় হয়ে যায়, তখন হচ্ছে এরা কী করতে পারে, স্থলে বাস করে। অর্থাৎ এদের জীবনচক্রে জলজ জলজ এবং স্থলজ দুটি পরিবেশই বাধ্যতামূলকভাবে প্রয়োজন হয়, এই জন্য এদেরকে উভচর বলা হচ্ছে। এবং লার্ভা অবস্থায় অ্যামফিবিয়াতে আমরা দেখেছি তাদের হচ্ছে কি ছিল, ফুলকা ছিল, গলবিলীয় ফুলকা ছিল, সেটা কি হয়েছে, পরিণত প্রাণীতে গিয়ে ফুসফুসে পরিণত হয়েছে। এবার আমরা দেখব রেপটিলিয়া বা সরীসৃপ। সরীসৃপ সাধারণভাবে আমরা বলি যে এরা হচ্ছে বুকে ভর দিয়ে চলা প্রাণী, মানে যেই প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলে তাদেরকে আমরা কি বলি, রেপটিলিয়া বা সরীসৃপ বলি। যেমন ফিশের ক্ষেত্রে আমরা দেখেছি, ফিশের ক্ষেত্রে তাদের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ ছিল। অ্যামফিবিয়ার ক্ষেত্রে আমরা বলেছি যে হৃৎপিণ্ডে কি হয়েছে, আরেকটু উন্নত হয়েছে, হয়ে কি হয়েছে, তিনটি প্রকোষ্ঠে পরিণত হয়েছে। এই রেপটিলিয়ার ক্ষেত্রে তোমরা দেখবে যে এদের ক্ষেত্রেও কি হচ্ছে, হৃৎপিণ্ডটি অসম্পূর্ণভাবে বিভক্ত হয়ে চার প্রকোষ্ঠে পরিণত হয়। অর্থাৎ ওই অ্যামফিবিয়ার থেকে এদের হৃৎপিণ্ড আরেকটু উন্নত হয়। অ্যামফিবিয়াতে যেমন শুধুমাত্র তিনটি প্রকোষ্ঠ ছিল, এদের ক্ষেত্রে আমরা বলবো 3.5 প্রকোষ্ঠ বিশিষ্ট, সহজভাবে বলতে গেলে, বা এটাকে আমরা বলতে পারি যে অসম্পূর্ণভাবে বিভক্ত হওয়া চার প্রকোষ্ঠ। অর্থাৎ দুটি প্রকোষ্ঠ সম্পূর্ণভাবে আলাদা এবং আরেকটি প্রকোষ্ঠ হচ্ছে আংশিকভাবে বিভক্ত, যে কারণে আমরা বলছি অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এদের মধ্যে আবার দেখবে যে কুমির বা হচ্ছে ক্রোকোডাইলাস, এই কুমিরের ক্ষেত্রে আবার দেখবে যে কুমির হচ্ছে অন্য সরীসৃপদের চেয়ে আরও একটু বেশি উন্নত। কুমিরের ক্ষেত্রে আবার দেখবে যে সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠে বিভক্ত হৃৎপিণ্ড পাওয়া যায়। তো রেপটিলিয়ার অন্যান্য আর যে সকল বৈশিষ্ট্য আছে তার মধ্যে কি কি আছে, যে এদের দেহটা হচ্ছে শুষ্ক, এদেরও হচ্ছে এপিডার্মাল আইস থাকে, তারপর হচ্ছে কি শক্ত প্লেট দ্বারা এদের দেহটা আবৃত থাকে। যেমন ওই যে সাপের ক্ষেত্রে তোমরা দেখবে যে সাপের দেহের চারদিকে কি থাকে, এপিডার্মাল আইস থাকে, শক্ত প্লেট দ্বারা আবৃত থাকে। এদের কি হয়েছে, দুই জোড়া পা থাকে, দুই জোড়া পা থাকে। এরা হচ্ছে বুকে ভর দিয়ে চলে। যেমন হচ্ছে হেমিডেকটাইলাস। হেমিডেকটাইলাস হচ্ছে এই টিকটিকি, ঘরে, মানুষের ঘরে সাধারণত যে টিকটিকিটা সচরাচর দেখা যায় সেটার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে দুই জোড়া পা আছে। তারপর দেখা যায় কি যে পায়ের মধ্যে দেখা যায় যে নখরযুক্ত আঙুল থাকে, 5টি করে নখরযুক্ত আঙুল থাকে। অ্যামফিবিয়াতে কিন্তু আমরা দেখেছি যে সম্মুখ পায়ে হচ্ছে 4টি আঙুল ছিল, কিন্তু পশ্চাৎ পদে 5টি আঙুল ছিল, কিন্তু এই রেপটিলিয়ার ক্ষেত্রে দেখছি যে 5টি করে নখরযুক্ত আঙুল রয়েছে। হৃৎপিণ্ডের কথা বলেছি অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই আড়াআড়িভাবে অবস্থিত অবসারণী ছিদ্র রয়েছে এবং অন্তঃনিষেক হওয়ায় লার্ভা দশা অনুপস্থিত। এদের নিষেক বা ফার্টিলাইজেশনটা কি হয়, আরেকটু উন্নত। অ্যামফিবিয়াতে যেমন বহির্নিষেক হয়েছিল, বা অ্যামফিবিয়াতে দেখা যাচ্ছে যে লার্ভাগুলো হচ্ছে দেহের বাইরে জলজ পরিবেশে ছিল, কিন্তু এদের ক্ষেত্রে নিষেকটা দেহের ভেতরে হয় এবং এদের লার্ভা দশা থাকে না, লার্ভা দশা অনুপস্থিত। অর্থাৎ এরা অ্যামফিবিয়া থেকে আরেকটু উন্নত ধরনের প্রাণী। রক্তের কথা যদি আমরা বলতে চাই, অ্যামফিবিয়াতে যেমন আমরা বলেছিলাম অ্যামফিবিয়া শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তেমনভাবে রেপটিলিয়াও হচ্ছে কি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এদের রক্তের তাপমাত্রা বা দেহের তাপমাত্রা পরিবেশের সাথে কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ যখন পরিবেশের তাপমাত্রা অনেক বেশি থাকে তখন এদের গায়ের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়। আবার যখন পরিবেশের তাপমাত্রা অনেক নেমে যায় এদের শরীরের তাপমাত্রা অনেক নেমে যায়, রক্ত কি হয়ে যায়, শীতল হয়ে যায়। এই জন্য এদেরকে আমরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলি। এই জন্য তোমরা দেখবে যে মরুভূমিতে যে গিরগিটিগুলো থাকে সেই গিরগিটিগুলো যখন তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় তখন তারা কি করে,
পাথরের মধ্যে, গুহার মধ্যে এসব জায়গায় আশ্রয় নেয়। সেটাকে আমরা গ্রীষ্ম নিদ্রা বা এস্টিভেশন বলি। আবার হচ্ছে কুমির, গিরগিটি, ব্যাঙ, কুমির এবং ব্যাঙের ক্ষেত্রে তোমরা দেখবে কি যে এরা হচ্ছে যখন অনেক বেশি ঠান্ডা থাকে তখন কি করে, গর্তের মধ্যে, মাটিতে গর্তের মধ্যে আশ্রয় নেয় এবং হচ্ছে শীতের মধ্যে এরা বাইরে বের হয় না। এটাকে আমরা বলি শীতনিদ্রা বা হাইবারনেশন। কুমির, তারপর হচ্ছে ব্যাঙ, এই ধরনের প্রাণী কি করে, শীতনিদ্রা বা হাইবারনেশনে যায়। এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। রেপটিলিয়ার উদাহরণ আমরা বলতে পারি যেমন হেমিড্যাকটাইলাস বা টিকটিকি, তারপর হচ্ছে ক্রোকোডাইলাস পোরোসাস কুমির, নাজা নাজা গোখরা সাপ, এগুলো হচ্ছে রেপটিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। এরপর আমরা দেখব রেপটিলিয়ার পরে আমরা দেখব এভিস। এভিস শব্দটি ল্যাটিন এভিস শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে পাখি। পৃথিবীতে 10,000-এরও বেশি প্রজাতির পাখি রয়েছে। পাখিরা রেপটিলিয়া থেকে আরেকটু উন্নততর প্রাণী এবং এদের ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেটি হচ্ছে কি, যেমন এদের অগ্রপদ যেটা, সামনের একজোড়া পদের পরিবর্তে কি থাকে, সেটা হচ্ছে পরিবর্তিত হয়ে ডানায় রূপান্তরিত হয়েছে, যেটা কি করে, উঠতে সাহায্য করে। এবং এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এদের চোয়ালে দন্তবিহীন, দাঁতবিহীন চঞ্চু বা বিখ রয়েছে। এদের দেহ কি থাকে, পালক দিয়ে আবৃত থাকে। এদের দেহটা খুবই হালকা হয়, এদের অস্থিগুলো খুব হালকা হয় এবং হচ্ছে এদের দেহের মধ্যে বায়ুথলি থাকে, ফলে দেহটা হালকা থাকে। উড়ার সময় কি থাকতে পারে, বাতাসে ভেসে থাকতে পারে। এদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠে বিভক্ত। যেমন রেপটিলিয়াতে দেখেছি অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ ছিল, কিন্তু এভিসের ক্ষেত্রে এসে দেখলাম যে হৃৎপিণ্ড কি হয়েছে, সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠে বিভক্ত হয়েছে। 2টি অলিন্দ থাকে সম্পূর্ণভাবে বিভক্ত, 2টি নিলয় থাকে, এই 4টি প্রকোষ্ঠ থাকে। তারপর দেখা যাচ্ছে কি যে এদের ক্ষেত্রে এই যে নখরযুক্ত আঙুল আছে, এগুলো হচ্ছে এভিসের বৈশিষ্ট্য। এভিস উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। রেপটিলিয়া পর্যন্ত আমরা দেখেছি শীতল রক্ত, কিন্তু এভিস হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, এদের রক্তে হিমোগ্লোবিন আছে। তাহলে এভিস বা এদের উদাহরণ হচ্ছে কলুম বা লিভিয়া কবুতর, পেসার ডোমেস্টিকাস চড়ুই, এরকম আরও অসংখ্য পাখি রয়েছে আমাদের চারপাশে, এগুলো হচ্ছে এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত। তারপর প্রাণী জগতের সবচেয়ে উন্নত যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া শব্দটির অর্থ হচ্ছে কি, যারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যে সকল প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় কি যে পরিণত অবস্থায় এদের কি থাকে, সক্রিয় স্তন গ্রন্থি থাকে এবং এদের বাচ্চারা কি করতে পারে, সেই স্তন থেকে দুগ্ধ পান করতে পারে। এদেরকে বলা হচ্ছে ম্যামালিয়া। তো এদের আরও বৈশিষ্ট্য রয়েছে, যেমন দেহ লোম দ্বারা আবৃত। এটা হচ্ছে ম্যামালিয়া পর্বের একটা বাহ্যিক বৈশিষ্ট্য, যে এদের দেহ কি থাকে, লোম দ্বারা আবৃত থাকে। যেমন এভিসের ক্ষেত্রে দেখেছি দেহ পালক দ্বারা আবৃত ছিল, রেপটিলিয়ার ক্ষেত্রে দেহ স্কেল বা আইস দ্বারা আবৃত ছিল। তাহলে যে কোনো একটা ম্যামালিয়াকে বাইরে থেকে দেখে চেনার সহজ উপায় হচ্ছে কি, যে তার দেহটি কি থাকবে, লোম দ্বারা আবৃত থাকবে। তাহলে যে কোনো প্রাণী তার দেহ যদি লোম দ্বারা আবৃত থাকে তাহলে আমরা কি বলবো, সেটি হচ্ছে ম্যামালিয়া। তারপর হচ্ছে কি আরও বৈশিষ্ট্য রয়েছে, যেমন স্তন গ্রন্থি এবং ঘর্ম গ্রন্থির কথা আমরা বলেছি, যে ঘর্ম গ্রন্থি থাকে, সোয়েট গ্ল্যান্ড। এছাড়াও কি রয়েছে, বহিকর্ণে পিনা থাকে, এই যে কানের মধ্যে কি আছে, পিনা আছে। এবং উদর ও বক্ষ গহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে। এদের উদরে এবং বক্ষ গহ্বরের মাঝখানে কি আছে, ডায়াফ্রাম আছে। এরপর কি হচ্ছে, এদের চোয়ালে হচ্ছে দাঁত রয়েছে, বিভিন্ন ধরনের দাঁত। কোনোটা হচ্ছে ইনসিসর বা কর্তন দাঁত, ক্যানাইন বা ছেদন দাঁত, প্রিমোলার বা অগ্রপেশন, মোলার বা পেশন, বিভিন্ন ধরনের দাঁত এদের চোয়ালে থাকে। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। রক্তটা হচ্ছে উষ্ণ গরম পরিবেশের সাথে রক্ত পরিবর্তিত হয় না। ঠান্ডা পরিবেশেও রক্ত একটা নির্দিষ্ট টেম্পারেচার ধরে রাখে, গরম পরিবেশেও রক্ত একটা নির্দিষ্ট টেম্পারেচার ধরে রাখে। যেমন মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে,
এই রক্ত অক্সিজেন পরিবহনে সহায়তা করে। হৃৎপিণ্ড দেখা যায় উন্নত ধরনের সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। রক্তের লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন এবং হিমোগ্লোবিনযুক্ত। সাধারণত এরা কি করে? সন্তান প্রসব করে এবং সন্তানদেরকে স্তন্যপান করায়। তাহলে এগুলো হচ্ছে ম্যামালিয়া পর্বের বৈশিষ্ট্য। এবং ম্যামালিয়া পর্বের উদাহরণ আমরা বলতে পারি প্যান্থেরা টাইগ্রিস বাঘ, অ্যাক্সিস চিত্রা হরিণ, টেরোপাস জাইগেন্টাস বাদুড়। মানুষের কথা আমরা বলতে পারি হোমোসেপিয়েন্স। এগুলো হচ্ছে ম্যামালিয়া পর্বভুক্ত প্রাণী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।